Hey guys, welcome to our channel and welcome to our 70 blog. আমি দিদি মা ভাই মাসি অনিদা আমরা সবাই মিলে চলে গেছিলাম দার্জিলিং এ ঘুরতে। তো আজকের ভিডিওটা সেই দার্জিলিং ট্যুর নিয়ে। আমি ড্যাম শিওর আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। ফার্স্টেই দেখতে পাওয়া যাচ্ছে যে একদিকে এরকম খাদ মতো আর আরেকদিকে পাহাড়, খুব সুন্দর ভিউ চারদিকে। আমি কোনটা ছেড়ে কোনটা ক্যাপচার করব এটাই বুঝতে পারছিলাম না। আমরা যেদিন দার্জিলিং গেছিলাম তার পরের দিন বিকেল সন্ধে করেই আবার শিলিগুড়ি ব্যাক করে গেছিলাম। তো আমাদের কোনো তেমন প্রবলেম হয়নি, কারণ শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে তো খুব বেশি ডিস্টেন্স না, 3-4 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তো সেই জন্য আমরা বিকেল বিকেল বেরিয়েছিলাম, পৌঁছেও গেছিলাম শিলিগুড়ি। ছোটবেলায় আমি দার্জিলিং গেছিলাম ফ্যামিলির সবার সাথেই, কিন্তু এতটাই ছোট ছিলাম যে আমার সেই টাইমের কোনো কথাই মনে নেই। আর বড় হওয়ার পরেই ফার্স্ট আমি এত দূরে কোনো জায়গায় গেলাম ঘুরতে ফ্যামিলির লোকজনদের সাথে। আর আমার ভাইও এই ফার্স্ট পাহাড়ে ঘুরতে গেছিলো, সেই জন্য আমাদের সবার মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এখানে দেখো আমরা যে হোটেলটা নিয়েছিলাম ওখানে ভাই একটু ওয়াশরুমে গেছিল, তো ওর পায়ে দেখতেই পেলে দুটো আলাদা আলাদা চটির একটা একটা করে ছিল, ওটা পরেই আমাদের ওয়াশরুম যেতে হচ্ছিল। আর এটা ছিল আমাদের রুম। আমরা এসেই দার্জিলিংয়ে ফার্স্টে ম্যাল রোডে চলে গেছিলাম, ম্যাল রোডের একদম ধারেই ছিল আমাদের হোটেলটা। তো সেই জন্য আমাদের সন্ধেবেলা হয়ে গেছিলো পৌঁছতে, তাও আমরা এসে ফার্স্টেই ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণের মধ্যেই ম্যাল রোডে চলে গেছিলাম ঘোরার জন্য। আর সেদিন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে ম্যাল রোডে তো এতটাই লেভেলের হাওয়া দিচ্ছিল যে শীত পেয়ে যাচ্ছিল। কিন্তু আমরা যেহেতু হোটেলটায় ট্রলি ভারী ভারী টেনে টেনে নিয়ে গেছি, সবার হাতেই কিছু না কিছু ভারী ব্যাগ ট্যাগ ছিল, সেই জন্য আমরা প্রচণ্ড ঘেমে গেছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তাই ফার্স্টের দিকে আমরা ম্যাল রোডে সোয়েটারটা খুলেই এসছিলাম, কিন্তু এখানে এতটা লেভেলের হাওয়া দিচ্ছিল যে দেখো এখন আমরা আবার সবাই সোয়েটার পরে নিয়েছি। এবার এই যে আমরা এখানে চলে এসেছি দার্জিলিংয়ের সব থেকে ফেমাস একটা জায়গার সামনে। দার্জিলিংয়ে কেউ এলে এখানে দাঁড়িয়ে একটা না একটা ছবি তুলতেই হবে তাকে। আমরাও তার ব্যতিক্রম নই, আমাদেরও এখানে সবারই আলাদা আলাদা ছবি তোলা হয়েছিল। তবে এখানে ছবি তোলার জন্য লম্বা লাইন লেগে গেছিল, সেই জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ছবিটা তুলতে পেরেছি ফাইনালি। ফেমাস জায়গায় ছবি তুলতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, লাইন তো দিতেই হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সবাই তো চাইবে ওই জায়গাটায় অন্তত একটা ছবি নিজের তোলার জন্য। এবার তোমরা দেখতেই পাচ্ছ ভিতরের জায়গাটা কতটা ফাঁকা ফাঁকা, চারদিকে তেমন কোনো মানুষই নেই, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল জোরে জোরে। তো অবশ্যই স্বাভাবিক ব্যাপার যে লোকজন থাকবে না, রাস্তা ফাঁকা হয়ে যাবে। আর এই যে এখানে এই ঘড়িটা দেখতে পাচ্ছ, এটা ম্যাল রোড থেকে আমাদের হোটেলে যাওয়ার পথেই ছিল। তো ভাই বললো এখানে ওর একটা ছবি তুলে দিতে, সেই জন্য সেটারও একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম আর একটু ছবিও তুলে দিলাম ওকে। এই যে এবার আমরা ম্যাল রোড থেকে হোটেলে চলে এসেছি। এখানে এবার দিদি অনিদা ভাই ওরা একটু শুয়ে পড়েছিল, একটু রেস্ট নিচ্ছিল। আর মা আর মাসি মিলে একটু খাওয়ার দাওয়ার দেওয়ার ব্যবস্থা করছিল, কারণ ডিনারটা তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের আবার সকালবেলা ওঠার ছিল সানরাইজ দেখতে যাওয়ার জন্য। তবে আমাদের শোয়াটা একটু দেরিতেই হয়েছিল, একটু টিভি দেখছিলাম, গল্প করছিলাম, এই করতে করতে একটু লেটই হয়ে গেছিল। সেদিন আমাদের ডিনারে ছিল রুটি, আলু ভাজা, চিলি চিকেন আর স্যালাড। সারাদিন আমাদের তেমন একটা কিছুই খাওয়া হয়নি, কারণ যেহেতু পাহাড়ি রাস্তা দিয়ে আসবো, যদি বমি টমি হয়, তাই ভারী খাবার আমরা কেউই খাইনি। ম্যাল রোড থেকে অনিদা চিলি চিকেনটা কিনেছিল আর রুটি আলু ভাজা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। এবার হলো দার্জিলিংয়ের খুব ফেমাস একটা পার্ট, টাইগার হিলে সানরাইজ দেখা, যার জন্য প্রচুর মানুষ চলে এসেছিল এত সকালবেলা উঠে। আর আমরা আসতে না আসতেই বলা যায় সানরাইজ আমরা দেখতে পেয়ে গেছি, আমাদের বেশিক্ষণ ওয়েটই করতে হয়নি। আমরা তো ভয় পাচ্ছিলাম যে আমাদের বেরোতে দেরি হয়ে গেল, আমরা হয়তো মিস করে যাব, সূর্য উঠে যাওয়ার পর হয়তো আমরা পৌঁছবো, কিন্তু ফরচুনেটলি আমরা আসার পরে সূর্যটা দেখা গেছে। জাস্ট আমরা এখানে এলাম আর সূর্যটা তারপরেই উঠলো। তো আমাদের খুবই মজা হচ্ছিল সেই জন্য যে আমাদের লেট হয়নি, আমরা সানরাইজটা দেখতে পেরেছি। আর এখানে দেখো একসাথে আকাশে সূর্য আর চাঁদ দুটোই দেখা যাচ্ছে, ওটাও আমি একটু ক্যাপচার করে নিয়েছি নিজে দেখতে পেয়ে। আমরা আর একটা ভয়ও ছিলাম যে আমাদের যেতে লেট হলে আমাদের সামনে হয়তো অনেক লোকজন দাঁড়িয়ে পড়বে, হয়তো আমরা প্রপারলি দেখতে পাবো না বা ভিডিও করতে পারবো না সানরাইজের। তো সেটাও তেমন একটা হয়নি,
ঠিকঠাক ছিল, আমরা ভিডিও করতে পেরেছি, নিজেরাও ভালোভাবে দেখতে পেরেছি, তো আমরা খুবই হ্যাপি ছিলাম তার জন্য। আর সেদিন ওয়েদারটাও ভালো ছিল, সেই জন্য সানরাইজটা দেখা গেছে। অনেক সময় এরকমও হয় মেঘলা ওয়েদারের জন্য সানরাইজ দেখা যায় না, তো আমাদের লাকটা ভালো ছিল। এবার তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা ঘুম ওয়ালি স্ট্রিটে চলে গেছিলাম, নেক্সট ডেস্টিনেশন আমাদের ওটাই ছিল। এখানে চারদিকে বুদ্ধের মূর্তি, লাফিং বুদ্ধ, এছাড়াও বাইরে অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো এখানে দেওয়ালগুলোতেও তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন নকশা করা আছে। এরকম আরও অনেক জায়গাতেই আমরা গেছিলাম সেদিন, যেগুলোর ভিডিও আমাদের করা হয়নি। যেমন আমরা রোপোতে গেছিলাম, যদিও সেদিন রোপোটা বন্ধ ছিল, তাই আমরা বাইরে থেকেই জাস্ট দেখে নিয়েছি। তাছাড়াও আমরা দার্জিলিংয়ে জুতে গেছিলাম, যদিও দার্জিলিংয়ে জুয়ের থেকে আমাদের কলকাতা জু অনেক ভালো। সেখানে টিকিটের দামটাও বেশি, কিন্তু তেমন একটা পশু পাখিও নেই খুব একটা বেশি, কিন্তু আমাদের এখানে টিকিটের দামটাও কম আর অনেক রকমের ভ্যারাইটি আছে পশু পাখির মধ্যে। তো আমাদের এখানে চিড়িয়াখানাটাই বেশি ভাল লাগে, যদিও চিড়িয়াখানার কোনো ক্লিপসই আমার এই ভিডিওতে নেই। জুতে ঢোকার জন্য আমাদের পার হেড 150 টাকা করে পড়েছিল। এছাড়াও আমাদের প্যাকেজে গঙ্গা মাইয়া ছিল, কিন্তু গঙ্গা মাইয়াও সেই টাইমটায় বন্ধ ছিল, যার জন্য সেখানেও যাওয়া হয়নি। এছাড়াও আমরা এরকম একটা ইনস্টিটিউটে গেছিলাম যেখানে কিনা ট্রেকিং শেখানো হয়। তো এবার দেখতেই পাচ্ছ আমরা বাতাসিয়া লুপে এসেছি। এই জায়গাটা আমার সেকেন্ড পছন্দের একটা জায়গা দার্জিলিংয়ের, আমার খুবই ভাল লেগেছে এই জায়গাটা। চারদিকটা দেখো কতটা সুন্দর, এখান থেকে পাহাড়ের ভিউও পাবে। এখানে মানুষজন এই কস্টিউমগুলো ভিডিওতে দেখা যাচ্ছে, এরকম কস্টিউম পরে ঘুরছিল, ছবি তুলছিল, ওগুলো এখানে ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে আরও কয়েকজন ছিল যারা দূরবীন নিয়েছিল, এই দূরবীন দিয়ে পাহাড় টাহাড় দেখাচ্ছিল, সেটার জন্যও আলাদা চার্জেস লাগবে। বাতাসিয়া লুপে ঢোকার জন্য যে টাকাটা নিয়েছে এন্ট্রি ফি হিসাবে, সেটা আমার মনে হয়েছে যথেষ্ট ঠিকঠাক। এখানের ভিউ অনুযায়ী চারদিকটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। মাঝখান দিয়ে এরকম ট্রেন যাওয়ার জন্য লাইনও করা আছে। আর এখানেও অনেক রকমের অনেক কিছু শীতের জামা কাপড়, সোয়েটার, এইসব অনেক কিছু বিক্রি হচ্ছিল। এখানে আমরা অনেক ছবি ভিডিও তুলেছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখন কস্টিউমটা পরা কয়েকজনকে। আই লাভ দার্জিলিং বলে লেখাটা এই বাতাসিয়া লুপেই ছিল, ওখানেও আমরা দাঁড়িয়ে একটু সবাই মিলে ভিডিও করে নিলাম। তবে হ্যাঁ, এখানে যখন গেছিলাম প্রচণ্ড রোদ ছিল, মানে ক্যামেরার দিকে তাকিয়ে একটু ছবি তোলা বা ভিডিও তোলা এগুলো করতে খুবই কষ্ট হচ্ছিল, এতটাই রোদের তেজ ছিল। তবে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল, সেহেতু খুব একটা সমস্যা হয়নি, গরমটা লাগেনি, কিন্তু রোদ্রের দিকে তাকাতেই পাচ্ছি না। এখানে দেখো আমার এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে যে কতটা রোদের তেজ ছিল, আমি ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছিলাম না। বাতাসিয়া লুপটা একটা ঠিকঠাক জায়গা যেখানে কিনা অনেক ছবি ভিডিও তোলা সম্ভব, খুবই সুন্দর চারদিকটা, মানে একদম পারফেক্ট ছবি ভিডিও তোলার জন্য। এবার আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ের অন্যতম আর একটা আকর্ষণীয় জায়গা। দার্জিলিংয়ে গেলে যেখানে না গেলেই নয়, সেটা হলো হ্যাপি ভ্যালি টি গার্ডেন। চারদিকটা পুরো চা গাছে ভর্তি, আর এই রকম মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, ওপরে নিচে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই চা গাছ আর চা গাছ, মানে ভীষণ ভাল লাগছিল। এখানে এরকম একটু কাঁটা তার ফার দিয়ে ঘেরাও ছিল, যাতে কেউ চা পাতা ওইভাবে তুলে না নিয়ে চলে যেতে পারে। আর ওখানে গিয়ে আমি পড়েও যাচ্ছিলাম ভিডিও করতে করতে, আমার ভাই আমাকে ধরে নিল দেখতেই পেলে। এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন তেনজিং রকে। এখানে একটা পাহাড় ছিল আর ওপরে আর নিচে লোকও ছিল, এখানে কিনা মানুষজন ট্রেকিং করছিল। তো আমাদের দেখেই খুব ভাল লাগছিল। আমাদের পক্ষে তো এটা করা সম্ভব না, ওটা করার জন্য অনেক সাহসের দরকার হয়, যেটা আমার মধ্যে তো অন্তত নেই। আমার ওই দেখেই ভাল লাগে, দূর থেকে দেখাই ঠিক আছে আমার জন্য। এখানে আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম ট্রেকিং দেখতে দেখতে। আর পিছনেই আরও দোকান টোকান ছিল, অনেক কিছুর শোপিস টোপিসও ছিল। আমার দিদি ওগুলো দেখছিল কেনার জন্য, কিন্তু খুব একটা সুইটেবল লাগলো না দামের সাথে, সেই জন্য আর কেনা হয়নি। আর এখানের রাস্তাটা দেখো কতটা উঁচু নিচু, এরকমভাবে গাড়িগুলো চলে যাচ্ছে। পাহাড়ি রাস্তা তো এরকমই হয়, কিন্তু আমি যেহেতু অনেক বছর পর, ইভেন বলা যায় জ্ঞান হওয়ার পরেই প্রথম পাহাড়ে গেলাম, সেহেতু আমার খুবই ভয় লাগছিল। আর ধারগুলোয় তেমন একটা রেলিং টেলিং কিচ্ছু ঘেরাই ছিল না, এরকম কত রাস্তা ছিল কিচ্ছু দিয়ে ঘেরা নেই, মানে গাড়িটা যদি একটু 19-20 হয় তাহলেই খাদে পড়ে যাবে। আমি ভিডিও করতে করতে দিদিকে সমানে বলে যাচ্ছিলাম, দেখ আমার হাত পা ঘেমে যাচ্ছে, আমার প্রচণ্ড টেনশন হচ্ছে।
আর তার মধ্যে আবার আমরা দুজন অবতার ড্রাইভারকে পেয়েছিলাম দুটো টাইমেই। একজন ফোন ঘাঁটতে ঘাঁটতে গান শুনতে শুনতে যাচ্ছিল, বারবার ধরে ড্রাইভ করতে করতে ফোন ঘাঁটছিল, এক হাত দিয়ে ড্রাইভ করছে এক হাত দিয়ে ফোন ঘাঁটছে এরকম করছিল। আর একজন আবার এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছিল আর এক হাত গাড়ির বাইরে ঝুলিয়ে রেখেছিল। এসব দেখে তো আমার ভয় আরও বেড়ে যাচ্ছিল। হতে পারে ওরা এক্সপার্ট, ওদের এইসব রাস্তায় গাড়ি চালানো কোনো ব্যাপারই না, কিন্তু আমার তো দেখে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এমনি এরকম এত ঢাল টাল দেখে এত ভয় লাগছিল, কিচ্ছু দিয়ে ঘেরা নেই, এইসব দেখে এত ভয় লাগছিল। তার উপর আবার এইভাবে ড্রাইভ করছে, তো ভয় তো লাগবেই, স্বাভাবিক ব্যাপার। আর এখানে দেখো আমরা চলে এসেছি আমার ভালো লাগা সব থেকে পছন্দের একটা জায়গা দার্জিলিংয়ের। এইবারে গিয়ে যেটা আমার ভীষণ ভালো লেগে গেছে সেটা হলো রক গার্ডেন। তবে হ্যাঁ, দার্জিলিংয়ের এই রক গার্ডেনে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই রিস্কি, পুরো একদম খানা খন্দে ভরা, উঁচু নিচু, মানে পুরো গাড়ি সারাক্ষণ ধরে জাম্প হতে হতেই যাবে, পুরো পাথর টাথর বেরিয়ে আছে, একদম বাজে রাস্তা, প্রচণ্ড বাজে। তবে এই জায়গাটায় এসে আমার মন পুরো ভরে গেছে, মানে রাস্তাটা যতই বাজে হোক এই জায়গাটা সব থেকে সেরা সেরা সেরা। এখানে আমরা এসে জলে নেমে দুজন মিলে খেলতেও শুরু করে দিয়েছিলাম। আমার ভাইও আমাদের সাথে একটু পরে যোগ দিয়েছিল। আর ব্যাকগ্রাউন্ডেই দেখতে পাচ্ছ সুন্দর ঝর্ণা, কি সুন্দর ভিউ। এর মধ্যেই এত জায়গায় ঘোরার পর আমার মাসির পা বিশাল ব্যথা হয়ে গেছিল, যার জন্য আমার মাসি রক গার্ডেনে ঢোকার পরেও একটা বেঞ্চে বসেছিল, ওখানে আবার শুয়েও পড়েছিল। আমরা বেরিয়ে দেখছি ওখানে শুয়ে পড়েছে আমাদের জন্য ওয়েট করতে করতে। আসলে রক গার্ডেনের পুরো এরিয়াটা অনেকটা বড়, কভার করতে অনেকটা টাইম লাগে। আর আমরা একেবারে উঁচু অবধি উঠেছিলাম, যতটা উঁচু অবধি পাহাড় কেটে রাস্তা করা আছে ততটা অবধি আমরা উঠেছিলাম। আর তার সাথে সাথেই তো এইসব ছবি ভিডিও এগুলোও চলছে, তো অবশ্যই আমাদের তো বেশি সময় লাগবেই এখানে দেখে টেখে বেরোতে। সেই জন্য আমার মাসি তার মধ্যে শুয়েও পড়েছে অপেক্ষা করতে করতে। কিছুটা অবধি আমাদের সাথে ওপরে উঠেছিল, কিন্তু তারপর দেখছে কিছুতেই শেষ হচ্ছে না। একটু যেতে না যেতে আবার ঘুরে ঘুরে রাস্তা উঠে গেছে, ওরকম পাহাড়ের ঢালবে। সেই জন্য মাসি বলল যে তোরাই যা, আমি এখানে বসছি, আমি আর হাঁটতে পারছি না। আর এখানে আমার মায়ের তো কোনো ক্লান্তিই নেই, আমার মা আমাদের থেকেও জোরে জোরে হাঁটছিল। মা ঘুরতে এসছে মানে বিশাল মায়ের এনার্জি বেড়ে গেছে। আর রক গার্ডেনটা আমাদের এতটাই ভালো লেগেছে যে আমরা কোন জায়গাটা ছেড়ে কোন জায়গার ভিডিও করব, কোথায় দাঁড়িয়ে ছবি তুলবো ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না। আর এখানে দেখো আমরা হঠাৎ করে রামধনু দেখতে পেলাম, মানে মেনলি আমার মাই দেখতে পেয়েছে ওই ঝর্ণার ওখানটায়। একটু ভালোভাবে দেখলেই তোমরাও দেখতে পাবে। তারপর মায়ের কথা শুনে আমরাও নোটিস করলাম যে হ্যাঁ সত্যিই তো ওখানে রামধনু দেখা যাচ্ছে। এবার মা বলছিল ওটা রামধনুও হতে পারে বা পাথরটাও ওরকম কালার করা থাকতে পারে যাতে জল পড়লেই ওরকম রামধনুর মতো দেখায়, জানি না কি ছিল, যাই হোক। আর এই রক গার্ডেনে অনিদা গিয়ে খালি এই পাথরের ওপর উঠে যাচ্ছে, উঁচু উঁচু ওই পাথরে উঠে যাচ্ছে, ছবি তুলছে ভিডিও করছে, এই করে যাচ্ছিল। আর দিদি চেঁচাচ্ছিল, বারণ করছিল উঠতে, কারণ একবার পা স্লিপ খেয়ে গেলে লেগে যেতে পারে পড়ে গেলে। তো সেই জন্য আমরা সবাই বারণ টারণ করছিলাম। তো আমরা সবাই এখানে এসে মানে জাস্ট পাগল হয়ে গেছিলাম, মানে চারদিকের এত সুন্দর ভিউ, বিশেষ করে একদম ওপরে চারদিকটা পুরো ফুলে ফুল, বিভিন্ন কালারের ফুলে চারদিকটা ভরে গেছে, গাছপালা পাহাড়, আর ওপর থেকে নিচের দিকটা দেখতে কি সুন্দর লাগছিল। তবে হ্যাঁ, একদম ওপরে তো ঝর্ণা ছিল না, এই নিচে ঝর্ণা টর্নাগুলো ছিল, সেই জন্য নিচটাও খুবই ভাল লাগছিল। কারণ ঝর্ণা টর্ণা তো আমরা আমাদের এখানে দেখতে পাই না, তো এগুলো ওখানে দেখেছি। আর তাছাড়া সেখানে নামা পর্যন্ত যাচ্ছে, ঝর্ণার কাছে যাওয়া যাচ্ছে, সেই জল নিয়ে খেলা করা যাচ্ছে, তো আনন্দ তো বিশাল বেড়ে যাবেই, স্বাভাবিক ব্যাপার। এবার তোমরাও দেখতে পাবে এখানে চারদিকে কত রকমের কত ফুল, মানে আমরা যত ওপরে যাচ্ছি তত যেন ফুলে একদম ভরে যাচ্ছে চারদিকটা। এত সব কালারিং ফুলগুলো, মানে সব জায়গায় মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলি, ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলি, এরকমই মনে হচ্ছে চারদিকটা দেখে। আর আমরা খালি ভাবছিলাম যে মাসি এই রক গার্ডেনেরই ওপরে উঠতে পারলো না, মানে কতটা মিস করলো। এই জায়গাটা এতটাই সুন্দর, মানে না দেখা মানে আমার মতে মিস করা। দার্জিলিংয়ে আর কিছু দেখুক না দেখুক, অন্তত রক গার্ডেনটা একদম দেখার মতো একটা পারফেক্ট জায়গা, চোখ ধাঁধানো জায়গা একটা।
তোমরা দেখতেই পেলে এখানে একটা ছোট্ট গুহা মতো করা ছিল, বেশ একটা ছোট্ট সুড়ঙ্গ মতো, তার মধ্যে অন্য ঠাকুরের ছবি, সাপ ঠাপ এইসব আঁকা ছিল। বেশ সুন্দর জায়গাটা। ওখানে একটা বড় পাথরও ছিল, আমরা ওই পাথরটার ওপর বসে বসেও একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম সবাই মিলে। এই যে ওখানে আমরা বসে পড়েছি আর অনিদা দাঁড়িয়ে আমাদের ছবি ভিডিও তুলে দিচ্ছিল। আর এই জায়গাটা হলো রক গার্ডেনের একদম ওপরে ওঠার জন্য একটা জায়গা, যেখানে কিনা তেমন কোনো মানুষ উঠছিলই না, খুবই রেয়ার মানুষ উঠছিল, কারণ অনেকটা উঁচু, তো এত উঁচু খুব একটা কভার করছিল না মানুষরা, তাই ওপরে এই জায়গাটা অলমোস্ট ফাঁকাই ছিল, খুব কম হাতে গোনা কয়েকজন মানুষই উঠছিল ওপর অবধি। দেখতে পাচ্ছ এখানে চারদিকের জাস্ট ভিউটা দেখো, মানে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর ফুল গাছ সব চারদিকে, ওপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগছিল বলারই কথা না। দার্জিলিংয়ের বাকি জায়গাগুলোয় আমরা ঘুরে যে পরিমাণ ছবি তুলেছি, ভিডিও করেছি, সেই পরিমাণ মনে হয় আমরা রক গার্ডেনেই শুধু ছবি ভিডিও করে ফেলেছি, ইভেন তার থেকেও বেশি হবে। এখানে প্রত্যেকটা জায়গা দেখেই আমাদের মনে হচ্ছিল এখানে ছবি তুলি, এখানের একটু ভিডিও করে নিই। ওই রকম দুর্গম রাস্তা পেরিয়ে এই রক গার্ডেনে আসাটা একদম সার্থক, পুরো একদম জার্নিটা উসুল করে নেবে, এত সুন্দর ভিউ। দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার সময় বাইরেটা ঠিক এই রকম লেভেলেরই কুয়াশাচ্ছন্ন ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো ধোঁয়ায় ধোঁয়া লাগছিল বাইরেটা, আর ঝড়ও উঠেছিল সেই সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।